তো আমরা হচ্ছে যেটা দেখবো আজকে সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ভ্যালিড ফর্ম আমরা ফর্ম কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখবো। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। দেন আমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করে আমরা এর ভিতরে বডির ভিতরে আমরা হচ্ছে আমাদের কাজটা করবো। তো বডির ভিতরে আমরা একটা ফর্ম নেওয়ার জন্য কি করব, আপনি ফর্মটা টোটালি লিখবেন, শুরু করবেন হচ্ছে আপনারা ক্লোজ করবেন। অবশ্য নোটপ্যাডে আপনাদেরকে করে করে দেন করতে হবে। দেন হচ্ছে এন্টার দিয়ে আমরা হচ্ছে এই ফর্মটাকে আমরা এর ভিতরে আমরা হচ্ছে লিখবো হচ্ছে ইনপুট। তো ভাইয়া আপনারা ক্লাস রেকর্ড আপনাদের যেটা, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, ওকে। আমরা হচ্ছে করব। দেন ইনপুটের ভিতরে আমরা একটা জিনিস লিখবো হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারটাকে আমরা হচ্ছে যা লিখবো, আমরা যদি এখন একটু রিলোড দিয়ে দেখি, দেখেন এই যে আমাদের একটা বক্স আসছে, আমরা এখানে লিখতে পারছি, একটা ইনপুট বক্স আসছে। তো আমরা চাচ্ছি যে এই বক্সটার ভিতরে বাই ডিফল্ট একটা লেখা থাকবে, যে এখানে লেখা থাকতে পারে এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। এই লেখাটা যদি আমি এখানে দিতে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের ভিতরে আপনাকে লিখে দিতে হবে এন্টার ইউর নেম। এখন যদি আমরা এটাকে রিলোড দিই, দেখেন এখানে চলে আসছে এন্টার ইউর নেম। এখন আমরা এখানে যদি লিখি আমাদের নামটা, তখন প্লেস হোল্ডারটা চলে যাচ্ছে। এভাবে করে আমরা আমাদের আমরা এখানে লিখলাম নেম, নেম। দেন আমরা যদি রিলোড দিই, দেখেন নেমটা এসে আসছে। Then আমরা যদি এখানে এটাকে আরেকবার কপি করে দিই, এরপরে থাকবে ইউজার নেমে দিই আমরা ইউজার নেম, ওকে, ইউর ইউজার নেম, ইউজার নেম। এটাকে তাহলে আমরা কি দিব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ওকে। দেন আমরা যদি এখানে ইউর পাসওয়ার্ড, এটাকেও চেঞ্জ করে দিলাম, ওকে। দেন আমরা এখানে একটা জিনিস কি, এখানে তো টেক্সট, ইউজার নেমটা তো টেক্সটই হবে তাই না, আর পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ড। তো সেই জন্য আপনার এইখানে টাইপটা হবে কি রকম, এই টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে। দেন আমরা যদি এখন দেখেন ইউজার নেম এন্ড হচ্ছে ইউজার নেমটা দিলাম, এন্ড হচ্ছে কি পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড। যখন পাসওয়ার্ডটা দিবেন দেখেন এ কিছুই দেখা যাচ্ছে না, পাসওয়ার্ড গুলো কি আছে, ঠিক আছে। এইভাবে করে আমরা হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। আমরা এই প্ল্যাটফর্মটাকে আমরা একটু কালার টালার দিয়ে আমরা একটু সুন্দর করে সাজাবো, ঠিক আছে। দেন এখানে আমরা হচ্ছে একটা সাবমিট ফর্ম নেব, লগ ইন, যেটাকে আমরা লগ ইন বলি। তো ইনপুট, আর একটা ইনপুট নিলাম। আপনারা এটাকে অবশ্য লিখে লিখে করতে হবে, লেস দেন ইনপুট টাইপ, এগুলাকে লিখে করবেন। কারণ হচ্ছে যে আমি যেটা এডিটর ইউজ করতেছি এখানে আমরা অটোমেটিক পাচ্ছি, কিন্তু এখানে ক্ষেত্রে আপনাদেরকে এটা ইনপুট এভাবে করে, দেন হচ্ছে টাইপ আপনাদেরকে এইভাবে করে লিখতে হবে। এটা বুঝতে পারছেন আশা করি। টেক্সট প্রথমটা আমরা কি, টেক্সট যদি আমরা কোনো লেখা নিতে চাই তাহলে টেক্সট, আর যদি আমরা হচ্ছে কি এখানে এখানে আমরা নিচে হচ্ছে পাসওয়ার্ড, তো আমরা সেক্ষেত্রে পাসওয়ার্ড, সেক্ষেত্রে কি পাসওয়ার্ড ইউজ। তো আমরা এরপরে যেটা সেটা হচ্ছে আমরা দেখেছি লগ ইন, একটা বাটন থাকে কি লগ ইন, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করতেছে, লগ ইন করে নিচ্ছে। তো এই লগ ইন করার সাথে সাথে আমরা যেতে চলে যেতে পারি অন্য পেজ। লগ ইন একটা বাটন দরকার আমাদের, ইনপুট দিয়ে আমরা কি করি সাবমিট, আমরা বলি সাবমিট। আচ্ছা সমস্যাটা কি আপনাদের বলেন তো, মাইক্রোফোন অফ
করতে বলা হচ্ছে আপনাদের, আপনারা বারবার মাইক্রোফোন গুলো অন করে দিচ্ছেন কেন? এটা কোনো কথা? তো ক্লাসের ভিতর দিয়ে হঠাৎ করে প্রবলেম হচ্ছে, নেক্সট টাইমে জানি এরকম না। ভ্যালু, এরপরে হচ্ছে আমাদের ভ্যালু দিতে হবে। তো আমরা ভ্যালুটা হচ্ছে কি দিব? আমরা কি লগ ইন ফর্ম এটা, নাকি সাইন ফর্ম, নাকি হচ্ছে যে আমাদের কমেন্ট সাবমিট ফর্ম, কোনটা? তো আমরা হচ্ছে এখানে লগ ইন দিলাম, মনে করেন লগ ইন। ওকে, দেন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখেন লগ ইন ফর্মটা, সরি আমরা এখানে কি করছি, সাবমিট ভ্যালু, সাবমিট আর হচ্ছে সাবমিট। ও আমাদের সাবমিটটা আমাদের বানানে একটু স্পেলিং করতেছি, এই কারণে আমাদের টেক্সট হিসেবে এটা চলে আসছে সাবমিট। ওকে, রিলোড দিই। ওকে, দেখেন এখানে একটা বাটন আসছে, দেখেন এখানে একটা বাটন আসছে। এখন আমরা এটা আমাদের সামনে চলে গেছে, আমরা এখানে একটু ব্রেক দিয়ে দিই, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ব্রেক দিলে কি হয়, সেটা নিচে আসার কথা, আসছে। ওকে, এখন আমরা এটা কি সুন্দর করে সাজাই। যদি সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আগে জেনে মানে আমরা আগে গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে হচ্ছে যে আপনি ইন্টারনাল সিএসএস গুলো করবেন। তো আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে আমরা আজকে কিছু সিএসএস ও শিখবো। তো কিভাবে এটাকে আমরা একটু সাজাতে পারি। ইন্টারনাল সিএসএস টা হেডের ভিতরে থাকে ইন্টারনালি। তো এটাকে আমরা লিখে হচ্ছে স্টাইল দিয়ে, স্টাইল লিখে স্টাইল ক্লোজ করে দেন এটার ভিতরে আমরা লিখি। আমরা ফর্মটাকে যদি ধরি ফর্মটাকে আমরা যদি এভাবে ধরে, ফর্মটা ট্যাগ, এটা মনে রাখবেন অবশ্যই। ফর্মটা হচ্ছে একটা ট্যাগ, ফর্মটা আমরা ধরলাম, এই ট্যাগটাকে আমরা একটা উইডথ দিই, হাইট উইডথ দিয়ে রাখি 500 পিক্সেল। হাইটটা বাই ডিফল্ট পাবে সে, যতটুকু স্পেস আমরা দরকার সেটা পাবে। আমরা মার্জিন 0 অটো করে দিই, দেখি কি হয়, দেখি কি হয়। মার্জিন 0 অটো দিলে কি হয় দেখছেন, মার্জিন 0 অটো দেওয়ার সাথে সাথে সে মাঝখানে চলে আসছে, সে কি করছে, মাঝখানে চলে আসছে, মানে সে মার্জিন টপ বাটন 0 পাইছে, এবং পাশ থেকে সে অটোমেটিক তার যে উইডথ দেওয়া হয়েছে উইড অনুযায়ী সে পেয়েছে। তো আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, আপনারা মার্জিন ইউজ করতে পারেন, তাহলে অলরেডি মার্জিনের কি কাজ সেটা বুঝে গেছে। তাহলে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি, সেটা আমরা কিরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এফসি ডাবল, এই ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখি কালারটা কিরকম হয়। ওকে, নাইস। তো আমরা চাচ্ছি যে এই যে আমাদের টেক্সট গুলো আছে এটা একটু মাঝখানে থাকুক। তো সেই জন্য আপনারা জাস্ট এখানে একটা জিনিস ইউজ করবো আমরা, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টারটা দেওয়ার সাথে সাথে দেখেন টেক্সট গুলো সেন্টারে চলে গেছে। এখন আপনি যদি এগুলোকে একটু সুন্দর করে সাজাই, তারপর হচ্ছে করে আমরা যদি করি, করতে পারবো। দেন হচ্ছে আমরা একটু সুন্দর করে এটাকে উপরের দিকে আছে, এখান থেকে নিচ থেকে একটু ফেডিং দেওয়ার দরকার। আমরা যদি ফেডিং দিয়ে দিই, ফেডিং 50 পিক্সেল, 0 পিক্সেল। ফেডিং মানে হচ্ছে আপনি ভিতর থেকে আপনার যে হাইট আছে, উইড আছে, উইড অথবা যে হাইট থাকবে এটার ভিতর থেকে আপনাকে জায়গা করে দিবে, এর ভিতর থেকে আপনাকে কি করে দিবে, জায়গা করে দিবে। আর মার্জিনটা হচ্ছে বাহির থেকে জায়গা করে দিবে। যেমন সে পুরো এরিয়াটা থেকে, পুরো যে আমাদের বডি আছে, বডিটা থেকে মাত্র 500 পিক্সেল সে কি করছে, যেহেতু 500 পিক্সেল সে কি করছে, চারপাশ থেকে সবকিছু ছেড়ে দিয়ে সে মাঝখানে চলে আসছে। এর কারণ হচ্ছে তার বলা হয়েছে যে তুমি উপর থেকে 0 আর পাশ থেকে অটো। অটো মানে হচ্ছে, এই যে অটো মানে হচ্ছে কি, আপনি আপনার পাশ থেকে কি করবেন, 500 পিক্সেল রেখে বাকিগুলো কি করবেন, মার্জিন করে দিবেন। তো সে মার্জিন করে দিচ্ছে। তো আমরা যদি এখন রিলোড দিই, দেখেন উপর থেকে নিচ থেকে কি করছে, একটা সুন্দর করে মার্জিন ফেডিং দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেডিং। আমরা চাচ্ছি যে আমাদের এই এটা আছে,
যে টোটালি যে ফর্মটা সেটা একটু মাঝখানে থাকুক। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে মার্জিন টপ দিতে পারেন, এখান থেকে দিয়ে দেখাচ্ছি সুবিধা হবে। তাহলে যেটা আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে হচ্ছে আমরা ইন্সপেক্ট করে কাজ করব। ফর্মটা এখানে দেখেন আমরা যে যে সিরিয়াল গুলো দিচ্ছি এখানে এগুলো এখানে শো করতেছে, দেখছেন? তো আমরা হচ্ছে এখানে আমরা যদি একটা কাজ করি মার্জিন অফ 50 পিক্সেল, দেখছেন সে নিচে চলে আসছে। আমরা একটু বেশি দিই, 150 পিক্সেল দিয়ে রাখি আপাতত। এভাবে করে আমরা করতে পারি। Then এরপর হচ্ছে আমরা এখানে যেটা আমরা আপডেট করছি এটাকে আমরা জাস্ট ধরে কপি করে আমরা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক সাজিয়ে নেবেন ট্যাব দিয়ে, আমরা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে যে আমরা রিলোড দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হবে না। যদি আপনি এখানে এটা না দিয়ে মনে করেন এটা দেন নাই, এটা না দিয়ে এখানে যদি রিলোড দেন এটা আবার জায়গায় চলে যাবে। কারণ হচ্ছে এখান থেকে আপনি যেটা এখানে ইন্সপেক্ট করে করছেন এটা অবশ্যই এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনাকে এখানে রাখতে হবে। দেন আমরা এখানে রাখলাম, দেন রিলোড দিলাম, দেখেন এটা কাজ করেছে। তো আমরা হচ্ছে যে এটাকে আমরা একটু স্টাইল দিলাম, মনে করেন যে ফিটাকে স্টাইল দেওয়ার জন্য ফিটা আছে কার ভিতরে, ফিটা আছে ফর্মের ভিতরে। আমরা ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে প্যারেন্ট ধরে ধরে কাজ করতে হবে। আপনার ফিটা আছে ফর্মের ভিতরে, ফির ফর্ম হচ্ছে ফির প্যারেন্ট হচ্ছে ফর্ম। তো আমরা ফর্মের ভিতরে আছে কি একটা ফি আছে, ফর্মের ভিতরে ফি আছে, এই ফিটাকে আমরা ধরলাম। এরপরে ফর্মের ভিতরে হচ্ছে এরপর ফর্মের ভিতরে কি আছে ইনপুট, আমরা এটাকে ধরলাম। কিন্তু আমরা হচ্ছে সাবমিটটাকে আলাদা কাজ করব, সাবমিটটা যদি আলাদা কাজ করবে আলাদা করতে হবে, সমস্যা নেই, সাবমিটটা আলাদা করা যাবে। এটা কিভাবে, এখানে আমরা জাস্ট একটা ক্লাস ইউজ করে দিলাম যে এটা হচ্ছে সাবমিট, ঠিক আছে? ক্লাসটা ধরে আমরা তখন করে কাজ করব, সাবমিটটার আলাদা একটা ইয়ে থাকবে। দেন আমরা ইনপুটটাকে আমরা যদি ধরি অথবা পিটাকে যদি আমরা ধরি, পিটাকে আমরা একটু ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল। টেক্সট ডেকোরেশন আপনাদের কাছে একটা শিখে, টেক্সট ডেকোরেশন আজকে আমরা নতুন করে কিছু অনেকগুলো সিএসএস দেখতেছি। টেক্সট ডেকোরেশন হচ্ছে আমরা অনেক সময় আমরা টেক্সট ডেকোরেশন অলরেডি আন্ডারলাইন দেওয়া থাকে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আন্ডারলাইন দেওয়া থাকে। তো আমরা আন্ডারলাইনটাকে কি করি, নান করে দিই, কি করি নান করে দিই। কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডারলাইন দিতে চাচ্ছি মনে হয়, তো আমরা যদি আন্ডারলাইন দিতে চাই আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম, দেখেন আন্ডারলাইন চলে আসছে। এরপরে হচ্ছে আমরা এই আমাদের যে ইনপুটটা আছে আমরা ইনপুটটাকে একটু কাজ করি, ইনপুটটাকে আমরা কি করবো, ইনপুট তোমার শেডিং, শেডিং হচ্ছে 110 পিক্সেল, ওকে পিক্সেল। আর রাইট থেকে হচ্ছে রাইট এবং লেফট থেকে হচ্ছে কি 20 পিক্সেল। যদি দেখি আমরা দেখেন এটা বড় হয়ে গেছে। তো এগুলোর আউটলাইন ক্লিক করার সাথে সাথে একটা ফোকাস আউট, ঠিক আছে? এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না। ফোকাস এটা হচ্ছে কি জাস্ট ফোকাস করার সাথে সাথে জাস্ট চেঞ্জ হচ্ছে। আপনি চাচ্ছেন যে ফোকাস করার সাথে সাথে এটা একটা ব্ল্যাক দেখাচ্ছে, আপনি এটা লাল করতে পারবেন, কোনো ব্যাপার। তো আমরা এটা দেখবো পরে, সমস্যা নেই। আমরা হচ্ছে আগে এই ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান অথবা ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি নাই করে দিতে চান সেটাও করতে পারে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি আগে, ব্যাকগ্রাউন্ডটা লাল দিয়ে দেখি কি অবস্থা। ওকে ব্যাকগ্রাউন্ডটা লাল। আমরা এখানে দেখেন একটা বর্ডার আছে, আমরা যদি চাই যে বর্ডারটা থাকবে না তখন হচ্ছে আপনি কি করবেন, বর্ডার বর্ডার কি নান, বর্ডার যদি নাই করে দিতে চান, এখন বর্ডার আছে কিন্তু যদি আপনি চান নাই বর্ডার থাকলো না, কারণ আমরা চাচ্ছি যে এটা একটু বর্ডার গুলো একটু রেডিয়াস হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন,
বর্ডার যদি রেডিয়াস করা দরকার সে বর্ডার রেডিয়াস লেখার সাথে সাথে আপনি এখানে 5 পিক্সেল করে রেডিয়াস করবেন। রেডিয়াস মানে হচ্ছে কি এটা আগে জানতে হবে। দেখেন কি হবে, বর্ডার রেডিয়াস হয়ে গেল। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে বর্ডার রেডিয়াস হয় সেটাও দেখলাম। এরপরে হচ্ছে এটা দেখেন একটু মিশে আছে, এই যে উপরেরটা থেকে নিচেরটা আমরা এটাকে আমরা যে নামটা দিলাম সাবমিট, এটাকে আমরা ধরে মার্জিন, এটাকে আমরা ধরে সাবমিটটাকে আমরা ধরে সাবমিটটাকে ক্লাস দেওয়ার সাথে আমরা কি করতে হবে, ডট দিতে হবে ক্লাস দেওয়ার কারণে। সাবমিটটাকে আমরা যদি বলি মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল। এখন যদি আমরা দেখি 20 পিক্সেল থেকে নিচে চলে আসছে। এখন এগুলাকে আমরা একটা এই আমরা হচ্ছে যে এই যে যেটা দিলাম এটাকে আমরা হোভার করলে অন্য আরেকটা ইয়ে করবে। তো আমরা হচ্ছে সেটার জন্য আমরা কি করতে হবে, যে ইনপুটটাকে আমরা ধরতে হবে কোড, কোডটাকে আমরা কি করবো ফোকাস, ফোকাস করলে হচ্ছে ইনপুটটাকে যদি আমরা ফোকাস করি এখন হচ্ছে ব্ল্যাক একটা আউটলাইন আসে। আমরা হচ্ছে তখন হচ্ছে আমাদের যে আউটলাইনটা আসবে অথবা আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিই। ওকে, দেখেন যদি একটু রিফ্রেশ করি, দেখেন ক্লিক করার সাথে সাথে সে সাদা হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে সে সাদা ধরতেছে কিন্তু আমরা এটাকে চাচ্ছি না। তো সেক্ষেত্রে এটাকে আলাদা করে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এটা আপাতত দরকার নাই, আপনারা এইভাবে করে কিভাবে করতে হয় এগুলা দেখবেন। বেশি বেশি করে আপনারা আরো সুন্দর করে করতে হয় সেটা আপনারা বেশি বেশি করে ইউটিউব দেখবেন, বিশেষ করে কিভাবে ফর্ম তৈরি করতে হয়, লগ ইন ফর্ম। আমি তো জাস্ট আপনাদের শিখার জন্য সিম্পলি দেখাচ্ছি যে কিভাবে ইয়ে করতে হয়। অনেক ভালো ভালো ইয়ে করা আছে ইউটিউব, আপনারা দেখে নেবেন বলে। তো হচ্ছে আমরা সাবমিট যে ইয়েটা নিলাম, আমরা এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন দি গ্রিন। দেখেন এটা আলাদা হয়ে গেছে। তো এর ভিতরে যে ইয়েটা আছে আমরা এটা এটা যে সাবমিট একটা বাটন, এটাকে আমরা কার্সর দিতে হবে। এখানে কার্সর আসার সাথে সাথে কি একটা হ্যান্ড আসতে হবে। তো এই হ্যান্ড আসার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে লিখে দিতে হবে কার্সর কি পয়েন্টার, কার্সর পয়েন্টার। তো আমরা কার্সর পয়েন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা যদি রিলোড দিই, দেখেন এখানে এখন আমি ধরার সাথে এখানে একটা কার্সর দেখাচ্ছে। এই কার্সরটা দেখানোর জন্য আমাদের জাস্ট কি করছি, কার্সর পয়েন্টার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে। এখন আপনি চাচ্ছেন এই ফর্মটার এইটা যেটা আছে এটাকেও আপনি একটা কালার বর্ডার রেডিয়াস দিলে একটু সুন্দর হয়। আমরা এটাকে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই পুরো ফর্মটা, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, ওকে, এখন মেবি সুন্দর লাগছে। ওকে, এভাবে করে আমরা অনেক রকম আহ, মোটামুটি করতে পারি যে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি। দেখেন এই যে এই বাটনটা আছে, এই বাটনটা আপনি চাইলে অন্যভাবেও নিতে পারেন। এখানে এই বাটনটা আমরা চাইলে সরাসরি আমাদের একটা বাটন নিয়েও, তবে আমি আরেকটা বাটন নিয়ে দেখাচ্ছি। বাটন, বাটনের ভিতরে সরাসরি লিখে দিলেন সাবমিট। এটার নাম হচ্ছে সাবমিট। ওকে,
যদি আমরা এখন রিলোড দিই, দেখেন এখানে একটা বাটন আসছে। এভাবে করে আপনি বাটন নিতে পারবেন, সমস্যা নেই। বাটন ট্যাগের মাধ্যমে বাটন দিতে পারে, কোনো ব্যাপার না। তো আমরা হচ্ছে যে এখানে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভ্যালিডের কাছে এইভাবে আমরা নেওয়াটাই বেস্ট হচ্ছে, এভাবে নেওয়া। ইনপুট দিয়ে দেন বাটন সাবমিট। তো সেক্ষেত্রে আমাদের সার্ভারে যখন আমরা ব্যাকএন্ড সাইড কাজ করবো তখন এটা আসলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা মুছে দিই। তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা একটা ভ্যালিড ফর্ম তৈরি করতে হয়। এখানে অনেকগুলো সিএসএস আমি দেখে দিছি। তো এগুলো আপনারা একটু রিসার্চ করেন কোনটার কাজ কি, একটা একটা করে দিয়ে দেখবেন কোনটার কাজ কি হয়, কোনটা কি হয়। আমি যদি মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার দিছি, এখানে সেন্টার গেছে, আপনি যদি রাইট দেন এখানে রাইটে যাবে। তো আপনার এগুলো বাসায় বসে বসে কাজ করবেন, দেখেন এগুলো সবগুলো রাইটে চলে আসছে। এগুলো এইভাবে করে আপনি কাজ করতে পারবেন। তো সেন্টার সেন্টারে থাকে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি কিভাবে একটা ফেল ফর্ম তৈরি করতে হয়। এরপর হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে তৈরি করতে হয় বা সাইন আপ ফর্ম কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। তো এই ব্যাপারে কারো কোনো জায়গায় মানে বুঝতে সমস্যা হচ্ছে বা বুঝেন নাই এমন কেউ আছেন যেটা বুঝেন নাই? বা একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই। ভাইয়া এই বিভিন্ন লগ ইন পেজে লেখা থাকে যে লগ ইন অর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ওইখানে এটা লেখাটা কিভাবে আনবো? হ্যাঁ, এখানে আবার নিচে লেখা থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, না তাই না? মানে আপনি যদি লগ ইন করেন লগ ইন, অথবা নিচে লেখা থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো সেখানে ক্লিক করলে একটা পেজ আসে, তাই না? এটাই তো, জি জি ভাই। এটাই তো এটাই। হ্যাঁ, এখানে নিচে লেখা থাকবে ফরগেট ফরগেট পাসওয়ার্ড, আর পরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো সেগুলো তো ইজি, এটা আপনি জাস্ট এখানে একটা এখানে এখানে ওই ফর্মের ভিতরে লগ ইনের নিচে আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখে দিলেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখন যদি রিলোড দিই, দেখেন এটা আসছে। এটাকে জাস্ট নিচে নিয়ে দিলেন, একটা ব্রেক, এখানে একটা ব্রেক দিয়ে দিন। এগুলো আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন আসলে? এখানে আপনি চাইলে এরপর হচ্ছে লগ ইনের উপরে থাকে হচ্ছে কি ফরগেট পাসওয়ার্ড, তো এখানে হচ্ছে লগ ইনের উপরে যেহেতু থাকে আপনি এখানে দিলেন। এটাকে আমি কপি করে নিই, ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ড, দেন এটাকে একটা ব্রেক দিতে হবে। ওকে, তো এগুলো ব্রেক দিয়েও করা যায়, অন্যভাবে করা যায়, সমস্যা নেই। তো এখানে বিষয়টা আশা করি বুঝতে পারবেন যে এখানে আপনি ক্লিক করার সাথে ফরগেট পাসওয়ার্ডের যে টেস্ট আছে, তো এটা আমাদের কাজ নেই, এটা হচ্ছে ব্যাকএন্ড সাইড নিয়ে যারা কাজ করে তাদের কাজ, সার্ভার সাইড নিয়ে যারা কাজ করে। আমরা জাস্ট কি করবো, ডিজাইন, আমাদের কাজ হচ্ছে কি ডিজাইন করা। তো আমরা এইভাবে ডিজাইন করে দিই। বিষয়টা বুঝতে পারছেন আশা করি? জি ভাইয়া বুঝতে পারছি। কিভাবে আপনি ইয়ে করবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। ভাই আমরা শুধু এই ডিজাইন করার জন্য কি ওই একটা পেজেই কি ওই যে স্টাইল দিয়ে ডিজাইন করবো, না অন্য একটা পেজে ডিজাইন করব? এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটাকে বলে ইন্টারনাল সিএসএস। স্টাইল দিয়ে যেটা আমরা আমাদের এই পেজে করতেছি এটা ইন্টারনাল সিএসএস। আমরা সামনে কিভাবে অন্য পেজে করে সেটা হচ্ছে আমরা দেখব সামনে। জাস্ট ওটা কোনো ব্যাপার না, ওটা জাস্ট অন্য পেজে একটা ক্রিয়েট করে আমরা লিংক আপ করে দিব, ওটাকে বলে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ওটা দেখবো, ওটা সামনে আসতেছে, আমরা আগামী ক্লাসে হয়তো বা দেখবো। আর
এই ক্লাসে শেষও আমরা দেখতে পারি। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস কেন আমরা ইউজ করি? মানে এটা কি কোথায় কোন সময় ইউজ করা হয়? ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস এটার পার্থক্য জি কি? আচ্ছা, আমরা ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে যেহেতু চলে আসছে, আমরা এটাও বলে নিই, সবাই এটা অবশ্যই ভিডিওতে হচ্ছে। তো আমরা দেখিয়ে ফেলি তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল এর ডিফারেন্ট কি, পার্থক্য কি। তো আমরা যদি দেখেন, এখানে আমরা যেটা লিখছি এটা এগুলোকে বলা হয় ইন্টারনাল সিএসএস। সিএসএস হচ্ছে তিন হুম। প্রকার, সেটা আমি গত 3 নাম্বার ক্লাসে আপনি ক্লাস মিউট করেন, আপনার মাইক্রোফোন মিউট করেন। আমরা গত 3 নাম্বার ক্লাসে মেবি আমরা দেখেছি যে ইন্টারনাল সিএসএস টা কত প্রকার হয়, 3 ভাবে হয়। সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে আপনি যেটা HTML ট্যাগের ভিতরে সরাসরি লেখেন, মনে করেন HTML ট্যাগ, এটার ভিতরে আপনি সরাসরি লিখলেন, এই যে বডি একটা ট্যাগ, এই সরাসরি এখানে যদি আপনি লেখেন স্টাইল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করেন সাপোজ আমি কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, দেখেন এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, মানে ইনলাইন করতেছি, ইনলাইন, লাইন বাই লাইন। তো এটাকে ইনলাইন সিএসএস বলে। আমরা এটা দেখেছি অলরেডি, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা সুন্দর লাগতেছে। ওকে, তো এটা থাক। আমরা ইনলাইন সিএসএস এটাকে বলে, তো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা কি, সেটা হচ্ছে HTML এর হেড ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে যে মাল্টিপল সিএসএস করা হয় সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এই মাল্টিপল সিএসএস গুলোকে অন্য পেজে করা যেভাবে করা হয়, অন্য পেজে জাস্ট করার নামই হচ্ছে এক্সটার্নাল সিএসএস, মানে সেটা এক্সট্রা একটা ফাইল। তো সেটা কিভাবে করে দেখেন, আমি এখানে দেখাচ্ছি। আমাদের এই যে এই ফাইলটা, আমি আমাদের যে ফাইলটা আছে আমি ওইটাকে ওপেন করি। এই যে ফাইলটা, এখানে আপনি একটা আবারও একটা টেক্সট ডকুমেন্ট টেক্সট নেবেন, সেটা হচ্ছে এখানে স্টাইল লিখবেন, হচ্ছে কি স্টাইল। আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস করব সেটা আমি দেখাচ্ছি এখন, কিন্তু সবাই খেয়াল করেন। স্টাইল, স্টাইল ডট কি হবে, HTML না সিএসএস, যেহেতু আমরা সিএসএস করি, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সিএসএস হবে, স্টাইল ডট সিএসএস। এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটাকে আপনি ওপেন করবেন। আমরা নোটপ্যাডে ওপেন করলাম, ও নোটপ্যাডে না, আমরা এইটাতে ওপেন করি, এটা ওপেন করলাম। এখন এই যে এটা স্টাইল ডট সিএসএস, এটাকে আমি লিংক আপ করাতে হবে আগে, যেহেতু এটা একটা আলাদা ফাইল। এটাকে আমরা এই ফাইলের সাথে আগে কি করতে হবে, লিংক করতে হবে। লিংকের জন্য এই লিংক একটা ট্যাগ আছে, এটা পুরোপুরি লিংক, এই ট্যাগটাকে লিখলাম, দেন হচ্ছে HREF লিখলাম। এই HREF এর মধ্যে আপনাকে ওই ট্যাগ, ওই যে ফাইলটা আমাদের করছিলাম style.cs, এটার নামটা লিখতে হবে। তো এই যেহেতু এই দুইটা ফাইলে ইন্ডেক্স এবং স্টাইল, এই দুইটা ফাইল একই জায়গায় আছে, তো সেই ক্ষেত্রে সরাসরি এই ফাইলটার নাম লিখে দিলেই হয়ে যাবে। এটাকে কপি করে নেবেন, পুরো সিএসএস পর্যন্ত, ডট সিএসএস পর্যন্ত কপি করে দেন এখানে just ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা জিনিস লিখে দিতে হবে, টাইপটা কি। টাইপ হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট, এটা লিখে দিবেন, দেন আপনার লিঙ্কটা সেট আপ ওকে। এখন আমরা এই যে এই স্টাইলের ভিতরে যেগুলো লিখলাম, এগুলোকে এখান থেকে মুছে দিই, কপি করলাম, দেন আমরা যদি এখন রিলোড দিই, দেখেন এরকম আছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এগুলোকে এক্সটার্নাল যে সিএসএসটা লিখলাম এটার ভিতরে দিই, দেন এর ভিতরে রাখলাম। সেম এখানে যেভাবে কাজ করছে এখানে এটার ভিতরে রাখিও, সেম কাজে করব আমরা। তো এখানে এখন যদি আমরা রিলোড দিই, পাচ্ছে না। এর কারণটা আমরা দেখি, স্টাইল, একটু টেক্সট
লিঙ্কটা আমরা একটু এখানে আলাদাভাবে লিখি, স্টাইল শিট। ও সরি, এখানে টাইপ না, এখানে রিলেশন। এই রিলেশনটা কি হবে? রিলেশনটা হবে হচ্ছে স্টাইল শিট, এটাকে মুছে দেবে। এটা হচ্ছে রিলেশন হবে। তো রিলেশনটা যদি সে না পায়, তার রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, যে রিলেশনটা এখানে না পাওয়ার কারণে কিন্তু একটা কাজ করে নাই। তো আরেকটা জিনিস আমরা দেখলাম যে টাইপটার কি কাজ। টাইপটা হচ্ছে সেক্ষেত্রে টাইপ কি রকম হবে, কি টাইপ, টেক্সট। এগুলোর টাইপ হবে কি টেক্সট এবং কি সিএসএস। আমরা কি করতেছি টেক্সট এবং সিএসএস। আর রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। তো এটা আমরা এখন যদি রিলোড দিই, দেখেন আমাদের স্টাইল শিটটা কি করছে, কাজ করছে। তাহলে আমরা কিভাবে আমাদের স্টাইল শিটটা কাজ করে ইন্টারনাল ভাবে দেখলাম এবং কি এক্সটার্নালও দেখলাম। এখন এটাকে আমরা মুছে দিলেও চলে, সমস্যা নেই। তাহলে এক্সটার্নাল বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। এক্সটার্নাল হচ্ছে যে আলাদা একটা ফাইল থেকে জাস্ট আপনি আপনার এইচটিএমএল ফাইলটার মধ্যে লিংক করে কাজ করবেন, দেন তাহলে হয়ে যাবে। এই যে এই ফাইলটাকে আমরা জাস্ট লিংক করে করছি, কাজ করছি। এখন এই ফাইলটা তো আমাদের এটার ভিতরে আছে। আমাদের তো যখন আমরা মাল্টিপল করব তখন তো এটার ভিতরে থাকবে না, তখন এটা থাকবে হচ্ছে সিএসএস একটা ফোল্ডার থাকবে, ওইটার ভিতরে থাকবে। দেখেন এটাকে আমরা ফোল্ডারে দিয়ে দিই, দেখেন এটা একটা সিএসএস ফোল্ডারে আছে। এখন যদি আমি রিলোড দিই, কাজ করছে? করে নেই। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা ফোল্ডারের ভিতরে আছে। আমি যেটা লিখছি সেটা হচ্ছে সরাসরি এইচটিএমএল এর ভিতরে ছিল, তখন এইভাবে লিখছি। কিন্তু যখন এটা ফোল্ডারের ভিতরে গেছে, আমাকে আগে ফোল্ডারের নামটাকে মেনশন করে দিতে হবে। সিএসএস ফোল্ডারের নাম মেনশন করে দেন একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে কি করতে হবে, এই যে এইভাবে মনে করেন এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকলাম, দেন হচ্ছে এই নামটা নিয়ে আমি দিয়ে দিলাম। তো সিএসএস ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে কি করতে হবে, সিএসএস ফোল্ডারের নামটা দিতে হবে, যেই নামই থাকুক। এখানে যেই নামই আমাদের, যেই নামের ভিতরেই থাকবে ওই নামটা এখানে হবে। দেন আমি ভিতরে ঢোকার জন্য হচ্ছে একটা স্ল্যাশ, দেন হচ্ছে যে ফাইলটা থাকবে ওই ফাইলের নাম। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমি রিলোড দিই, দেখেন কাজ করছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ইন্টারনাল গুলো কাজ করে এবং এক্সটার্নাল সিএসএস গুলো কাজ করে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে এটা ইন্টারনাল সিএসএস টা আর এক্সটার্নাল সিএসএস পার্থক্যটা কেমন, এটা বুঝতে পারছেন কিনা। আমি কিন্তু জিজ্ঞেস করবো আজকে ক্লাসের শেষে, কিন্তু জিজ্ঞেস করবো যে কার কোন জায়গায় বুঝেন নাই, এটা পরে বোঝা যাবে। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কোনটা কিভাবে হয়েছে, কি কারণে আসছে, এটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে আপনাদের, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন কিভাবে এক্সটার্নাল সিএসএস করা হয়? ওকে, রেজিস্ট্রেশন ফর্মটা আমরা তৈরি করব এখানেই করি আমরা, যেহেতু ফাইলের ভিতরে আমরা করি। দেন এটা কপি করে, এটাকে কপি না করে এখানে আরেকটা ফর্ম নিই আমরা। আমাদের অ্যাকশনটা আপাতত লাগছে না, এটা কি এখানে আমরা করি। সেটা হচ্ছে আমরা এখানে আমরা যেটা করব, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি। তো রেজিস্ট্রেশন ফর্মটা আমরা একটু আলাদাভাবে দেখি। যে সাইন আপ ফর্মটা আমি যেভাবে করেছি, এটা একটু আর্টিফিশিয়াল ডিফারেন্ট কিছু করি।
আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ডিপ নিয়ে আমরা করি। ডিপ ডিপের ভিতরে আমরা ফার্স্ট আমাদের নাম দিলাম, ফার্স্ট নেম FIRST, ফার্স্ট নেম। ওকে, দেন আমরা ইনপুটটা দিলাম, ইনপুট টেক্সট হবে, প্লেস হোল্ডার হবে কি ফার্স্ট নেম, তাই না? FIRST, ফার্স্ট নেম। ওকে, এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি। দেখেন নিচে আমাদের সেম ডিজাইনটাই চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিন্তু এই ফর্মটাকে একটা সিএসএস করা আছে, এই ফর্মটাকে ফর্ম নামে যে ট্যাগ আছে এই ফর্ম ট্যাগটাকে, এর কারণে আমাদের এটা অটোমেটিক পেয়ে গেছে। কারণ এইটার নামও তো আমরা কি ফর্ম, তাই না? কোথায় এটার নামও কি ফর্ম, নামও ফর্ম। তো ফর্ম ট্যাগটাকে সিএসএস করা আছে, সেক্ষেত্রে কি হয়েছে আমাদের এটা মানে বাই ডিফল্ট পেয়ে গেছে। আমরা এটাকে আমরা একটা ট্যাগের ভিতরে নিই, তাহলে বেটার হয়। স্পেন স্পেন একটা ট্যাগের ভিতরে নিই। স্পেন ট্যাগটা আপনারা অবশ্যই জানেন, স্পেন ট্যাগের কাজ কি। স্পেন ট্যাগটা আমরা মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমরা নিয়ে নিয়ে থাকবো। সেটা হচ্ছে এটা একটা ট্যাগ, HTML এর একটা ট্যাগ। আমরা এটাকে আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, যেমন কিছু টেক্সট স্যাম্পল আমরা লেখার জন্য, যেরকম প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ লিখি, এটাকেও আমরা সেম ভাবেই লেখি। তো এটাকে এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে থাকি, দেখেন এটা একটু ক্লোজ হয়ে গেছে। আর খেয়াল করছেন ভিডিওতে দেখে নেবেন প্রয়োজন, একটু ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এগুলো কি করে কাজ করব। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু লাগবে, তা আমরা কপি করি, কয়েকটা রাখি। ওকে, লাস্ট কি থাকবে, লাস্ট নেম, জাস্ট লাস্ট কথাটা যেটা আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা থাকবে, পাসওয়ার্ড এটা ছোট হাতের হবে অবশ্য। টাইপের ভিতরে সবসময় সবগুলো লেটার হবে লোয়ার কেস, ঠিক আছে? পরে পাসওয়ার্ড, মানে নিউ পাসওয়ার্ড মনে রাখবেন, নিউ পাসওয়ার্ড। ওকে, নিউ পাসওয়ার্ড, সমস্যা নাই। ওকে, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, তাই না? কনফার্ম, কনফার্ম প্রনাউনটা এটা না, FIRM। ওকে, কনফার্ম পাসওয়ার্ড, এটাকে কপি করে দেন এটাকে পেস্ট করে দেন, কনফার্ম। এরপরে আদার্স আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা দিয়ে নেবেন। Then আচ্ছা, আমি যেটা দেবো সেটা হচ্ছে ইনপুট। একটা টিপ রাখি, একটা ডিলিট করে দিই, এটার ভিতরে আমি জাস্ট এটা দিয়ে দেবো। টিপ রাখলাম, এটার ভিতরে সাব এটা রেখে দিলাম। এটার প্লেস ওটা লাগবে না, সাবমিটেড। এটা লাগবে হচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি থাকবে, ভ্যালু হবে সাইন আপ, GN সাইন আপ। ওকে, এখন কোশ্চেন হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা যে এটা লিখলাম, এই যে বলে ডিপগুলো নিলাম, ডিপগুলো নেওয়ার কারণ, ডিপগুলো হচ্ছে নেওয়ার কারণ, ডিপগুলো হচ্ছে একটা ব্লক ট্যাগ, এটা একটা ব্লক ট্যাগ। এটা আপনি এক লাইনে আপনার কাজগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমরা এই কারণে নিলাম যে ডিপগুলো দিয়ে আমি আমার সরাসরি কাজগুলো করে ফেলি। তো আমরা এটাকে, এটা এই যে সাইন আপ ফর্মটা সেটাকে একটা ক্লাস দিয়ে নেব, যে ক্লাসটা হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম, যে তো
সাইন এটাকে কপি করে দেন আমরা হচ্ছে সিএসএস এ কাজ সিএসএস এ কাজ করব। সিএসএস এ কমেন্ট করতে হয় কিভাবে সেটা দেখেন। প্রথমত কি একটা স্ল্যাশ আমি এইভাবে দেখাই, একটা স্ল্যাশ স্টার, দেন আবার একটা স্টার, আবার একটা ব্যাকস্ল্যাশটা এন্টারের পাশেই যে কিউ আছে ওইটা পাবো। ঠিক আছে, এখন এটাতে এর ভিতরে যা লিখবেন তাই হচ্ছে কমেন্ট হয়ে যাবে। আমরা সাইন আপ যেহেতু সাইন আপ ফর্মটা আমরা এখানে লিখলাম। এখানে স্ল্যাশটা দিলেই হবে, দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমাদের যে সিএসএস গুলো আছে আমরা এগুলো লিখবো। সাইন আপ ফর্ম যে ক্লাসটা নিয়েছি ক্লাসের জন্য ডট দিয়ে সাইন আপ ফর্মটা লিখলাম। দেন এটাকে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, আমরা যদি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। কারণ হচ্ছে এখানে আমরা সেভ দিই নাই মেবি, দেখেন সেভ দেন রিলোড আসছে না, কারণ হিসেবে আমরা একটু এখান থেকে দেখি। কারণ হতে পারে এটাই যে ফর্মটাকে যে এ আর সরাসরি এটাকে দিতে পারছে না। দেখেন ফর্মটাকে মূলত কালেক্ট করতে, এর কারণে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই ফর্মটা আমরা যেটা লিখলাম এটাকে আমরা একটা নাম দিয়ে দিই যে ডট লগ ইন। ওকে, এই নামটাকে আমরা কপি করে দেন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম, ক্লাস দিয়ে কি লগ ইন লিখে দিই। দেন এখন যদি আমরা রিলোড দিই, যদি রিলোড দিই দেখেন ফর্ম আমরা সেভ করছি কিনা। লগ ইন ফর্ম আমরা একটু কাজ না করার কারণটা এখান থেকে আমরা কপি। ভাই আমরা যদি লগ ইন ফর্মটাকে একটা ডিবির ভিতর ঢুকিয়ে ওটা ক্লাস নেম লগ ইন ফর্ম দিয়ে দেই তাহলে হয় না? হবে, সমস্যা নেই। এখানে আমাদের টোটালি লগ ইনটা এখানে চেঞ্জ হচ্ছে না, কারণটা চেঞ্জ না হওয়ার কারণটা কি, এরকম প্রবলেম আমাদের অনেক টাইমে হয়ে থাকবে। তো আপনারা একটু দেখেন কিভাবে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এখানে দেখেন সে আগের যে ফর্মটা আছে ওই ফর্মের যে ভ্যারিয়েবল ওইটাই পেয়ে আছে। এখন আমরা সেভ দিছি, আমাদের সেভটা কি কাজ করছে কিনা আমরা একটু দেখি। লগ ইনটা লিখলাম, লগ ইনটা মুছে দিই। আমরা এটা টোটালি এটাকে একটু অফ করে রাখি, দেন আমরা একটু সেভ দিই। এখানে এটা না থাকলেও দেখছি যে কারণটা কি, মানে কোন একটা তো কারণ আছে অবশ্যই।
দেখেন, এর কারণ হচ্ছে এটাই। দেখেন এখানে একটা সিএসএস ফাইল আছে, এখানে আর একটা ফাইল আছে, দুইটা ফাইল, দুইটা জায়গায় দুইটা ফাইল আছে। এখানে এই ফাইলটা আমাদের ওই সময় কপি করছে যে এটা ডিলিট হয়নি মেবি। দুইটা জায়গায় দুইটা ফাইল থাকার কারণে সে এই ফাইলটা থেকেই সে নিয়ে নিচ্ছে। আমরা ডিলিট করতেছিল এটা থেকে, সে নিচ্ছে হলো এটা থেকে। তাহলে এটাকে এটার জায়গায় জাস্ট আমরা দিয়ে দিলাম। Okay, এরকম অনেক সময় অনেক প্রবলেম থাকবে, তো আমরা এখন যদি রিলোড দিই একটা এলোমেলো হয়ে গেছে। কারণ কি? কারণ এখানে আমাদের সিরিজ গুলো অফ আছে। এখন যদি আমরা রিলোড দিই, rm আমরা সিএসএস ফাইলটাকে একটু ওপেন করি। এখন এখানে বাই ডিফল্ট সিএসএস ফাইলটা কেন আসছে, এখানে দেওয়ার পরে ওইখানে চলে আসছে। ওকে, সাবলাইনে আমরা এটাকে ওপেন করলাম। এটাকে যদি আমরা লগ ইন, লগ ইনটাকে আমরা এখানে লিখে দিলাম একটা ক্লাস দিয়ে। আমরা রিলোড দিই, দেখেন এখানে সাইন আপ ফর্মটা ঠিক আছে, এটা ঠিক। এর কারণ হচ্ছে এটাকে আমরা আলাদা করে সিএসএস করতে হবে, কিন্তু ইনপুটটা ঠিক আছে। ইনপুটটা ঠিক থাকার কারণ হচ্ছে সে ইনপুট গুলো ফর্ম থেকে নিয়ে নিছে অলরেডি। আমরা ইনপুট গুলার যে এগুলো আছে আমরা এগুলো একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করার জন্য আমরা প্যারেন্ট যে লগ ইন, আমরা এটাকে ধরে দেব ডট লগ ইন ডট লগ। এখন দেখেন আর সাইন আপ ফর্মটা কি আর পাচ্ছে না, তার নির্দিষ্ট যে ইয়ার আছে ওগুলাই পেয়ে গেছে। তো আপনারা এরকম প্রবলেমে পড়বেন, বেশি বেশি পড়বেন হচ্ছে যখন অনেকগুলো ফাইল হয়ে যাবে, তখন এরকম প্রবলেম হয়ে যাবে। তো এখানে এই প্রবলেমটা কেন হচ্ছে, এটা আসলে অটোমেটিক আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার যদি দেখি এখন আর নাই, সময় ছিল। ঠিক আছে, তো সিএসএস ফাইলের ভিতরে আছে, যে সিএসএস ফাইলে আছে হয়তো আমার হাতে থেকে টেস্ট হয়ে গেছে কোনো একটা কারণে। তো এখন আমরা এটাকে বাই ডিফল্ট, এটাকে যদি আমরা এটার মতো করে সাজাতে চাই, সেক্ষেত্রে এটাকেও আমরা একটা হাইড্রোড দিই। আপনারা তো সাইন আপ ফর্ম আর রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু একসাথে থাকবে না। আমরা এখানে দিচ্ছি হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে দিয়ে, মানে বোঝানো তো এক জায়গায় একটা পেজে করছে, তো এক পেজেই করছি আমরা এই কারণে। তো সাইন আপ ফর্ম এখানে যদি আমি উইথ দিই, এটা হচ্ছে 450 পিক্সেল, মার্জিন 0 অটো, অন রিলোড দিয়ে দেখেন যে অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু মার্জিন মার্জিন টপ দিয়ে দেখি 50 পিক্সেল। ওকে, টপ একটু নিচে দিয়ে আমরা মার্জিন টপটা 50 পিক্সেল। ওকে, মার্জিন টপ 50 দিয়ে দিলাম। এরপর আমরা একটু ফেডিং দিয়ে দিই, ফেডিং 20 পিক্সেল, ফেডিংটা 20 পিক্সেল দিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের যে স্পেনটা নিছি, আমরা স্পেন ট্যাগটাকে আমরা ধরে আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিই। একটা হাইট দিয়ে দিলে এই স্পেনটার বাইরে থাকবে হচ্ছে আমাদের এই ট্যাগ গুলো আছে, এগুলো সমান করে থাকবে।
আমরা এটাকে স্পেন ট্যাগ দিয়ে দিলাম, স্পেন একটা ট্যাগ নিলাম, স্পেন, যে স্পেন ট্যাগটা নিলাম এই স্পেন ট্যাগটাকে আমরা ধরলাম, দেন এখানে আমরা হচ্ছে লিখলাম উইথ 20%। কার 20%? এই যে ফর্মটাকে আমরা 450 দিলাম, এটা 20%। সে কি নিবে? তার ইয়ে হিসেবে নেবে 20%। একটু ওয়েটটা 20% না দিয়ে আমরা একটু যদি 100 পিক্সেল দিই, ডিসপ্লে ব্লক করে দিলে সেই ব্লক হয়ে যাবে, ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক দিই, তাহলে সবগুলো বরাবর পাচ্ছে। তো আমরা হচ্ছে কিভাবে বরাবর করে নিতে হয় সেটা আমরা দেখলাম। মোটামুটি আমরা কনফার্ম পাসওয়ার্ডটা কি আমরা এখানে দিই নেই না, তো আমরা এখানে একটু বাড়াই দিই, তাহলে মেবি কনফার্ম পাসওয়ার্ডটাও পেয়ে যাবে। ওকে, 40 ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, কোনটা দিয়ে কি হয় এটা তো আপনারা এখন জানেন, যে উইথ কতটুকু দেওয়া দরকার না দরকার, আপনাদের মনে যতটুকু প্রয়োজন হয় তত দিয়ে নিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো হচ্ছে আমরা একটু সুন্দর করে সাজানোর জন্য মূলত এটা নিচ্ছি এখন, পার্সেন্ট আমরা দিলাম, দিলাম সাজাইনি। ওকে, এরপরে হচ্ছে আপনি ইনপুট ট্যাগ যেগুলো আছে, এই যে ডিপটা ফর্মের ভিতরে যে ডিপটা আছে, ডিপটাকে যদি সরাসরি ধরেন, এই ডিপটাকে সরাসরি ধরি, মার্জিন বটম করে দেন, মার্জিন বটম 20, দেখেন প্রত্যেকটা ডিপ কিন্তু সেই 20 পিক্সেল করে নিচে চলে গেছে। এই যে বাটনটা আছে, এটাকে এই বাটনটাকে মাঝখানে নিয়ে আসতে করবেন, জাস্ট বাটনটা কই, এই যে সাবমিট, সাবমিট যে বাটনটা আছে এখানে যদি আপনি একটা ক্লাস দেন, ক্লাসটার নাম কি সাবমিট, ক্লাসটা ধরে আপনাকে কি করতে হবে, সিএসএস করে দিতে হবে, যে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট বাটনটাকে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করে চাই না, দেখতেছি যে আমরা এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে দেন আমরা দেখেন সেভ দিয়ে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের বাটনটা নিয়ে এসেছে। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা কালার চলে এসেছে, এই কারণটা কি, এই যে সাইন আপের যে ইয়ার লগইন ফর্মের যে কালারটা ছিল আগে আমাদের, ওই কালারটা কিন্তু এখানে বাই ডিফল্ট পেয়ে গেছে। তো বাই ডিফল্ট আমরা সাবমিটের এখানে চেঞ্জ করে দিই, সাবমিট এটা কি সাইন, তো আমরা সাবমিট টু 2 নাম্বার সাবমিট, এখানে আমরা জাস্ট চেঞ্জ সিএসএস এর কাছে চেঞ্জ করে দিলাম আর কি। একটু যদি রিলোড দিই দেখেন আর কোনো পরিবর্তন নেই। এভাবে করে আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। তাহলে সাইন আপ ফর্মটা কিভাবে তৈরি করতে আপনারা দেখলেন, মোটামুটি এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিবেন, কোড, তারপরে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডের এখানে মেবি আমাদের টেক্সট দেওয়া আছে, তো টেক্সট দিয়ে গেছে সে, এই যে পাসওয়ার্ডটা কপি করলাম, দেন তাহলে এখানে এই পাসওয়ার্ডই নিব, টেক্সট। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের ফর্মগুলো তৈরি করব। এখন এখানে আরেকটা জিনিস, আপনি এখানে চাচ্ছেন যে যে এই লেখা, এখানে যে লেখাগুলো আমি লিখছি এগুলো সবগুলো বড় হাতের হবে, সেক্ষেত্রে কিভাবে করবেন, এখানে জাস্ট এখানে ইনপুটটাকে ধরে বলে দিতে হবে যে আমি ওই এখানে যে ইনপুটটা আছে এখানে আমি রেখে দিচ্ছি, তাহলে
ইনপুটটাকে সিলেক্ট করে দেখেন ইনপুটটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে টেক্সট গুলো কি থাকবে, আপার কেস থাকবে। তো যা লিখবেন সব আপার কেসে আসবে, প্লেস হোল্ডারটাও আপার কেস চলে আসছে। আপনারা এইভাবে করে করে চেঞ্জ করতে পারবেন। এভাবে চেঞ্জ করতে আসলে আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা তেমন একটা দেখে কিছু না, আমাদের জাস্ট এখানে আপনার এখানে যেভাবে নিয়েছেন এইভাবে আমরা আরেকটু আলাদা ভাবে দেখলাম। এখানে আরো কিছু অ্যাড করবেন আপনারা। আপনাদের সবাই মানে হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা যে আপনারা ইউটিউব সার্চ করবেন, সার্চ করে কি কত সুন্দর ভ্যালিড লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম এইভাবে লিখলে হবে। হাউ টু সাইন আপ ফর্ম বাই HTML CSS আপনি এইভাবে লেখেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর সাইন আপ ফর্ম চলে আসবে। আপনি কিভাবে সাইন আপ ফর্ম নেবেন এটা নিতে পারেন। এখানে আপনি দেখবেন যে একটা ইমেজ দিতে পারবেন, ইমেজটা কিভাবে দিবেন এইভাবে করে করে সার্চ করেন। আপনাকে তো আর এখানে তো সবকিছু ইয়ে করতে গেলে আপনার মনেও থাকবে না আর সবকিছু সম্ভব হবে না। এই ক্ষেত্রে আপনাকে নিজে সার্চ করে করে নিজেরটা নিজে শো অফ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি নিজে সবকিছু নিজেকেই মেনটেন করে ইউটিউব হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই ইউটিউব থেকে আপনাকে সবকিছু মেনটেন করে নিজে শিখতে হবে। ইউটিউবে যদি দেখি তাহলে ইউটিউব আপনার ক্লাস করা কি দরকার? বুঝি নেই। আপনার কথা বুঝি নাই, কি বলছেন? উনি উনি বলছে যে ইউটিউব তে যদি সে শিখতে হয় আপনার কাছে ক্লাস করে কি লাভ, ওইটা বলছে। ইউটিউব থেকে শিখতে হইলে আপনি ক্লাস করবেন কেন, এটাই তাই না? আপনি ক্লাস করতেছেন হচ্ছে, আপনি ক্লাস করতেছেন কয়দিন হচ্ছে এখানে বলেন তো? আপনাকে কি 2 ঘন্টার মধ্যে কি আমি পুরো জিনিসটাকে ভাই খাওয়াই আমাদের দিব? কাছে নাকি টিউটোরিয়াল ছিল এইগুলোর। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি এখন, একটা গুরুত্বপূর্ণ কথা, উনি যে কথাটা বলছে এটা গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে আপনি মনে করেন যে খেতে পারবেন হচ্ছে 2 কেজি চাল, মনে করেন সাপোজ আপনি 2 কেজি চালের ভাত খান। এখন আপনার সামনে যদি 5 কেজি চাল আনি দেওয়া হয়, আপনি কি করবেন? খাইতে পারবেন? হ্যাঁ, বলেন তো। এই ওয়েবসাইটের যে বিষয়টা আমরা অনেকেই মনে করি কি, এই যে অনেক প্রতিষ্ঠান দেখবেন আপনার বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক ইউটিউবে আছে, আপনি 1 মাসের মধ্যেই ইনকাম করতে পারবেন, এরকম অনেক দেখবেন। 1 মাসের মধ্যে আপনাকে এমন ভাবে কাজ শেখানো হবে যে আপনি 1 মাস কাজ করে, 2 মাস কাজ করে আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা সম্ভব, এরকম অনেক প্রলোভন দেখায়। তো এই ক্ষেত্রে আমরা আমরা এরকম দেখাই না। কারণ হচ্ছে আপনি শিখতে হলে আপনাকে জাস্ট গাইডলাইন দেওয়া হবে, আপনাকে বেসিক জিনিসগুলো দেখানো হবে। এখন আপনাকে বেসিক জিনিসগুলো দেখানোর পরে আপনি যে এটা নিয়েই মনে করলেন যে নাচলেন, যে দেখলেন, আপনাকে তো সবকিছু দেখানো হয়ে গেল, আপনি তো এখন সাইট তৈরি করতে পারেন। দেখেন এইসব সাইটের 2 পয়সারও দাম নাই, ঠিক আছে? এই সাইট গুলোর 2 পয়সারও মূল্য পাবেন না আপনি যখন মার্কেট প্লেসে আপনি কাজ করতে যাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান আপনাকে মানে সবকিছু মানে পানির সাথে মিশিয়ে খাওয়াই দিবে না। আপনাকে নিজেকে নিজের মানে স্কিল ডেভেলপ করার জন্য নিজেকে নিজে করতে হবে, প্রিপেয়ার করতে হবে। আপনি এখানে আসছেন হচ্ছে শিখতে, আপনি এখানে শিখতে আসছেন ঠিক আছে, কিন্তু আপনাকে এখানে এমন ভাবে শেখানো হবে না যে আপনাকে একেবারে ওই শিশুকে যেভাবে ধরে 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 শেখানো হয় এরকম শিখাবে না। আপনাকে লিংক দেওয়া হবে, আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, আপনি কোথায় গেলে কি পাবেন আপনাকে সেই গাইডলাইন দেওয়া হবে, সেগুলো দিতে পারবে। কিন্তু আপনাকে তো এখানে ওই ছোট বাবুর মতো ধরে ধরে পড়ো পড়ো এভাবে করে পড়ানো যাবে না। কারণ হচ্ছে এখানে সবাই মিনিমাম হলেও মেট্রিক SSC পাস সবাই,
এর নিচে তো কেউ নেই, এর নিচে কেউ আছেন? আমার মনে হয় না। মিনিমাম যদি ধরি হচ্ছে এসএসসি পাস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে এই সমস্ত কথা আশা করা যায় না। আপনারা যেটা বলতেছে, আপনি যেটা বললেন সেটা হচ্ছে একটা মানে লোয়ার ক্লাস ছেলেদের কথা মতো আর কি। সেটা বুঝতে পারছেন আশা করি। তো এখানে আপনাকে গাইডলাইন দেওয়া হবে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি কাজটা মানে শিখতে পারবেন, সেটাই দেখানো হবে মূলত। আপনাকে মূলত দেখানো হচ্ছে যে আপনি বেসিক জিনিসটাকে কিভাবে মানে আপনার স্কিলটাকে বাড়াও বলে শক্ত করতে পারেন, বেসিকটাকে। এরপরে হচ্ছে আপনি যদি অ্যাডভান্স শিখতে চান, অ্যাডভান্স আপনাকে নিজেকেই শেখার পরিকল্পনা নিতে হবে। এখানে আপনি এখানে ক্লাস করলেই যে আপনি ডেভেলপার এমন না, আপনাকে ক্লাস করে দেন এটার প্র্যাকটিস করতে হবে। এন্ড প্র্যাকটিসটাও যদি আপনি ওই মেন্টরের উপরে ছেড়ে দেন, সারা প্র্যাকটিস করুক আমার হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এমন, আপনার বিষয়টা এমন। আপনি আমার যে ক্লাসটা আছে এটা দেখবেন, পাশাপাশি আরো 2টা ক্লাস দেখবেন, দেখবেন যে আপনার স্কিল তখন কোথায় যায়। আর যে মনে করেন যে শুধুমাত্র এই ভিডিওটাই দেখলেন বারবার, এটা এই কাজটাই করলেন, এই যে ভ্যালিড যে লগ ইন ফর্মটা করলাম এই কাজটাই আপনি 100 বার করলেন, আর আরেকটা লোক যখন ইউটিউব থেকে একটা ভ্যালিড ফর্ম তৈরি করলো, মনে করেন আমি এখানে সার্চ করে দেখাচ্ছি আপনাকে, আপনাদের সবার ক্ষেত্রে বলতেছি, সার্চ করা যত শিখবেন গুগল থেকে, ইউটিউব থেকে, আমরা সার্চ করে করে শিখেছি। আমাদেরকে যে সবকিছু শিখানো হয়েছে এরকম না। বেশিরভাগই আপনাকে আপনাকে 10% যদি মেন্টরে স্যারে যদি 10% আপনাকে শিখায়, আপনি 90% আপনাকে শিখতে হবে হচ্ছে নিজের উদ্যোগে। আপনাকে সার্চ করা শিখতে হবে। এই যে এখান থেকে আপনি যদি, আমি যদি সার্চ করি হাউ টু ক্রিয়েট লগ ইন ফর্ম ইন HTML, দেখেন এখানে কত রকমের ফর্ম চলে আসছে। দেখেন এই যে একটা সুন্দর একটা ফর্ম, এরপরে হচ্ছে নিচের দিকে এই যে একটা, এই যে এখানে একটা, এখানে এই যে একটা, আমরা জাস্ট এরকম মোটামুটি এরকম একটা দেখি, এই যে এরকম কত আছে। আপনি এখান থেকে দেখেন, দেখে আপনি যদি ট্রাই করেন, দেন এগুলো যদি আপনি তৈরি করতেন নিজের কাছে কিরকম লাগবে, এবং কি মানে এখানে আপনি জাস্ট দেখলেন যে কিভাবে কি কি আনতে হয়, এটা একটা আপনার বেসিক। অ্যাডভান্স শিখতে হলে আপনাকে কাটতে হবে ভাই, প্রচুর পরিমাণ খাটতে হবে। আর 2 মাস পরে যে আপনি এখানে ইনকাম করতে পারবেন এরকম মেন্টালিটির যদি কেউ থাকেন, আমি বলবো যে আপনার শিখার কোনো দরকারই নেই। ঠিক আছে, এরকম মেন্টালিটি নিয়ে যদি থাকেন যে আপনাকে আমি শিখাবো আর আপনি শিখে ফেললেন, মেন্টালি প্রিপারেশন একটু ইয়ে করেন, ঠিক আছে, তাহলে আপনার দরকারই নেই শিখার। কারণ হচ্ছে যে আপনাকে শিখতে হইলে আপনাকে ওই মেন্টালিটি নিতে হবে যে আপনি 6 মাস কাজ করবেন এই লাইনে, 6 মাস। এখন 6 মাসকে আমি আপনাকে শিখাবো এমন চুক্তি হয়েছে নাকি আমার সাথে? আপনি 6 মাস কিভাবে শিখবেন? এইভাবে ইউটিউব সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন যে আপনি কত পরিমাণ, আপনি কত দ্রুত আগাইতেছেন। কিন্তু আপনি ওই শুধু ক্লাস এগুলাকে মডারেট করে 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 আপনি পারবেন না। এখান থেকে আপনি, আপনাদের কাজ হচ্ছে, আপনাদের আজকে যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা 2-3টা এরকম সার্চ করবেন, আগে সার্চ করে 2টা মিনিমাম লগ ইন ক্লাস আর হচ্ছে সাইন আপ ফর্ম। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, এই মঙ্গলবার আগ পর্যন্ত 2টা কাজ করবেন আপনারা, ঠিক আছে? দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, তাহলে আপনারা এই 2টা কাজ আমাকে দেখাতে হবে সবার জন্য, ঠিক আছে? আর আপনারা কাজ যদি ফাঁকিবাজি করেন, এই যে অনেকেই দেখলাম যে অলরেডি চলে গেছে, কারণটা কি জানেন? আপনাদেরকে যদি ভিডিও না দেওয়া হইতো আপনারা ঠিকই কিন্তু ক্লাস করবেন। এর কারণ হচ্ছে ভিডিও তো দেওয়া হবে, আপনি তো ভিডিও পাচ্ছেন, ক্লাস না করলে তো চলে, তাই না? একটা জিনিস মনে রাখবেন, প্রথম একটা জিনিস সরাসরি দেখা আর হচ্ছে পরবর্তীতে দেখা একটা আলাদা একটা ইয়ে আছে। মনে করেন যে আমরা ওই যারা স্টেডিয়ামে খেলা দেখছেন, স্টেডিয়ামের ভিতরে যে খেলা দেখার যে একটা মজা, অনেকেই এটা জানে না। কিন্তু স্টেডিয়ামের বাইরে থেকে আমরা টেলিভিশনে যেরকম খেলা দেখি, এই মজাটা আর স্টেডিয়ামের ভিতরে যাই খেলা দেখার মানে আলাদা একটা ইন্টারেস্ট। এটা বুঝতে পারবেন যারা খেলা দেখছেন স্টেডিয়ামে যায় বিশেষ করে, ঠিক আছে? তো আপনারা ক্লাস করেন, সরাসরি ক্লাসটা করেন, ক্লাসে উপস্থিত থাকেন, ক্লাস করে দেন। আমরা কিন্তু অনেক কিছু কিন্তু স্কিপ থাকে, যখন শুধু কাজ করি তখন কিন্তু আমাদের ভিডিও অন থাকে, তো কথাগুলো কিন্তু আপনি আর পাবেন না ক্লাসে।
তো এই ক্ষেত্রে ক্লাস করেন, ফাঁকিবাজি কম করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে?